মানে কথা হইতেছে একটাই, কি যে কফি কি ব্ল্যাকটাই খাচ্ছে? ব্ল্যাকটাই খাচ্ছি। ব্ল্যাক কিন্তু- কফি ইয়ে কি? ব্ল্যাক কফির সাথে ইরানের কোনো সম্পর্ক নাই। আমার কথা হচ্ছে, কালকে রাতে সভ্যতা ঘুরাই দিবে বলল, আজকে 2 সপ্তাহের জন্য বিরতি দিয়ে দিল। অনেকে বলতেছে ভক্কর চক্কর হইতেছে কিয়া, বা বিশেষ করে এই যুদ্ধ লম্বা করার মূল কারণ হচ্ছে অ্যাপস্টেন ফাইলস। এটাকে যত পরিমাণে গোপনীয়তার মধ্যে নিয়ে যাওয়া যায়। কি মনে হয় আপনার? অ্যাপস্টেল ফাইলসে গোপনীয়তা রক্ষা করলে কি গোপনীয়তা থাকবে? থাকে না তো, মানুষের যা জানা সে তো জেনেই গেছে। থাকে না তো। লাম্পটের কথাবার্তা তো মানুষ জেনেই গেছে, সবার কথা জানে। মানুষের একটা মানে ক্যারেক্টার আছে না, যেটা হলো কি আপনার এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে না, শিফট করা। হ্যাঁ, এইটা একটা ক্যারেক্টার। আরেকটা হচ্ছে যে আপনার চোখের সামনে যখন থাকে একটা জিনিস, চোখের সামনে বারবার এস্টাবলিশ করা হলে তো ওটা তো মগজের মধ্যে গাইতে যায়, যে মানুষের চোখ থেকে সরানো, মগজ থেকে সরানো, কনসেন্ট্রেশন থেকে সরানো। তাহলে এত মানুষের মৃত্যু, হতে পারে। কথা ধ্বংস একটা আপনার কি দেশ। মনে হয় এত মানুষের মৃত্যু কি তারা কখনো চায় নাই? আপনার কি না, মনে হয় মৃত্যু তো- করোনা নিয়ে যে বিতর্কটা চলতেছে, যে করোনা তো আসলে কোনো রোগ না, এটা তো আনা হয়েছে, তো সেটা কি এত মানুষের মৃত্যু হবে এটা কি তারা জানতো না? জানতো তো, অনেক কিছু তো জানতো। ইভেন ইভেন পৃথিবীতে নানা রকমের ইনসিডেন্টস হয়। 50 বা 60-এর বেশি এখন যুদ্ধ চলতেছে সমস্ত পৃথিবীতে। কি মানে এগুলো কেন হয়? তাহলে আপনি কেন বলছেন এটা সভ্যতার সময় পৃথিবী এক উচ্চতর না, সভ্যতা না, অবস্থান করছে? সেটা তো ধরো কনসেপচুয়াল কথাবার্তা, যে হ্যাঁ সভ্যতা নাকি অসভ্যতা, সেটা তো আলাদা। আমি যে জায়গাটায় বারবারই ফোকাস করার চেষ্টা করতেছি, বা আপনার সাথে যেটা শেয়ার করার চেষ্টা করতেছি, যে এদের ফিউচারে কিছু একটা বিগ প্ল্যান, সেটা কি হতে হবে? আমার আমার কেন জানি মনে হয় যে হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা বাণিজ্যিক, এই অর্থ বাণিজ্যিক। যে অনেকে অনেক রকম বলতেছেন যে আপনি অ্যাপস্টাইনের কথা বলতেছিলেন বা নানানভাবে বলছেন। আমার কেন জানি মনে হয় যে পুরো বিষয়টাই হচ্ছে বাণিজ্যিক এইটা নিয়ে তো কোনো ডাউট নাই। দিন শেষে সবই তো বাণিজ্যই হচ্ছে এদের টার্গেট। হ্যাঁ। কিন্তু মেইন কাহিনী হচ্ছে এদের কোনো একটা বড় প্ল্যান। অনেকেই বলতেছেন বাইরের বিভিন্ন পডকাস্টিং এ বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এরা বলা হচ্ছে যে বিগ প্ল্যান, দেয়ার ইজ বিগ প্ল্যান। কি প্ল্যান, কি হইতে পারে? সেই প্ল্যানটা কি জানা যাচ্ছে কিছু? অনেকে ধারণা করে যে একটা শ্রেণী যারা পৃথিবীকে ডমিনেট করে, বিশেষ করে যাদেরকে আমরা সো কল্ড সিন্ডিকেট বলি। সিন্ডিকেট মানে তো এই যে বাজার টাজার আমরা যে লোকাল না। দেখি সেগুলো না তো, একটা Global syndicate। হ্যাঁ গ্লোবাল যে সিন্ডিকেট গুলো থাকে, এদের অনেকের ফোকাস হচ্ছে সাউথ এশিয়া, আফ্রিকা, এই যে একটা বিশাল জনগোষ্ঠী বা এই টাইপের যারা, এরা বসে বসে না পৃথিবীর ওজন বাড়াচ্ছে আর খাদ্য ধ্বংস করতেছে। এরা পৃথিবীতে কোনো কন্ট্রিবিউট করতেছে না, এদের ধারণা, যাদের কথা বলতেছে। মানে এটা কি অনেকটা ডিপেস্টেড আমরা যে এটা বলি সেই সেই কাইন্ড অফ, কারণ এটা ধোঁয়াশা। আমরা একটা ডিপোস্টেড নাম দিয়ে অনেক কিছু বলি, কিন্তু আসলে হচ্ছে একটা গোষ্ঠী, আরো প্রচন্ড পাওয়ারফুল গোষ্ঠী, যারা সমস্ত পৃথিবীকে আপনাকে দেখাচ্ছে 200 বা 202টা অঞ্চল বা দেশের রাষ্ট্রপ্রধানরা এরা এই দেশে ক্ষমতাবান ওরকম, কিন্তু মূলত এরাও ওই গোষ্ঠীটা দ্বারা পরিচালিত, অনেকে এটা মনে করতেছে, এবং তাদের প্ল্যানই টোটালটা হচ্ছে। সেটাও ঠিক। আবার এটার সাথে আর একটু যদি আমরা একটু হচ্ছে 2023-22 এই সময়ের দিকে যাই, এই সময় আপনি দেখবেন যে ওই ডিপেস্টেড যেটা আমরা সাধারণত ইন্ডিকেট করি, ওটার উল্টা আরেকটা বলয় তৈরির চেষ্টা হচ্ছিল। সেটা সেই চেষ্টা ইউরোপের কিছু একটা অংশ, তারপরে হচ্ছে এই আমাদের এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার একটা অংশ, সবকিছু মিলিয়ে মানে ওই এন্টি ডিপেস্টেড বা এন্টি ওরকম আরেকটা বলয় তৈরির চেষ্টা চলছিল। তা আমার মনে হয় যে সেইটার এগেনস্টে বা এরকম কিছু দাঁড় করানো বা সেটাকে দামিয়ে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। এরা কোনো একটা জায়গায় ইন্টারলিঙ্কড, মানে যারা ইন্টারলিঙ্কড তাদের কিন্তু আমাদের সামনে দেখাচ্ছে যে তারা অত্যন্ত সংঘাতপূর্ণ, তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব, অনেক ভেজাল আছে, কিন্তু শেষ পর্যন্ত স্বার্থের জায়গা থেকে বা গ্লোবাল কন্ট্রোলের জায়গা থেকে এরা কিন্তু সব এক। তখন কিন্তু রাশিয়ার কোনো এক এজেন্ট বলেন, ইউএস এর কোনো এজেন্ট বলেন, চায়নার কোনো এজেন্ট বলেন, বা সাবকন্টিনেন্টের কোনো এজেন্ট বলেন, সবাই কিন্তু মোটামুটি এক।
আচ্ছা, সেখানে এই যে কোনো দ্বন্দ্ব নেই। এই যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চুক্তি হলো, সবাই সাধুবাদ জানাচ্ছে, এই হরমুজ প্রণালী খুলে দিচ্ছে বলে আজকে খুলে দিচ্ছে ইরান। এর সাথে আমাদের বাংলাদেশের রিলেশনটা কি? তেলের দাম কমবে মনে হচ্ছে? তেলের দাম তো অলরেডি এই ঘোষণার পরে মানে তেল কি মানে অ্যাভেলেবল পাওয়া যাবে? আমাদের আমাদের দেশে দেখেন একটা চরিত্র কি, চরিত্র হচ্ছে এখন পর্যন্ত যে আমরা দেখি যে যে জিনিসের দাম বাড়ে ওইটা বলে যে আজকে বিকাল বা সন্ধ্যা থেকেই কার্যকর, যে জিনিসের কমে ওইটা নিয়ে বলা হয় যে এটা আলোচনা হবে, পর্যালোচনা হবে, সবার কাছে প্রস্তাবটা যাবে, তারপরে একটা নীতিগত সিদ্ধান্ত হবে, নীতিগত সিদ্ধান্ত। এরপর কিন্তু এই বিষয়গুলো স্ট্যাবলিশড হয়। আমরা সুফল পাচ্ছি না। সুফল হয়তো পাবো, হ্যাঁ, কিন্তু আমাদের কাছে সুফলটা পুরোপুরি আস্তে আস্তে দেখা যাবে যে ওইখানে 2 সপ্তাহ ওখানে পার হয়ে গেছে, নতুন করে আবার যুদ্ধ লেগে গেছে, পরের দিনই আবার দাম উঠে গেছে, তো আমাদের দাম যেদিন কমার কথা ছিল ওই দিন বেড়ে যাবে। হ্যাঁ, মানে আমরা সহসা সুবিধা পাচ্ছি বলে মনে হয় না। মনে হয় না। মানে কিন্তু তাহলে কি আমার দেওয়া হচ্ছে জিনিসটা যে হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা বিক্রেতা, হ্যাঁ, মানে উভয়ই হচ্ছে ওই যে সিন্ডিকেট বলি বা সার্কেলটা বলি, যাদের কথা বলি, হ্যাঁ, এদের ওয়েপেন, এদের ঘুঁটি, আর কিচ্ছু না। এদের প্ল্যানেই সবকিছু হচ্ছে, গ্লোবালি এদের প্ল্যানেই সবকিছু হচ্ছে। বিভিন্ন জায়গায় আসতেছে পৃথিবী বিখ্যাত 12টা রয়্যাল ফ্যামিলি এর সাথে যুক্ত, এবং সমস্ত এরকম বলা হয়, যদি এগুলোর তো কোনো নথিভুক্ত কোনো প্রমাণ থাকে না, কিন্তু এরকম বলা হয় যে অন্তত 6 থেকে 10টা গ্রুপ অফ কোম্পানিজের হাতে সমস্ত পৃথিবী চলে। আমাদেরকে ডামি হিসেবে দেখানো হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে কে চালায়, ডোনাল্ড ট্রাম্প, অমুক কে চালায়, নেতানিয়াহু, হ্যাঁ, তো অমুক কে চালায়, অমুক চালায় তো একটা কোম্পানি, হ্যাঁ, কিন্তু বেসিক্যালি চালাচ্ছে 6 থেকে 10টা গ্রুপ অফ কোম্পানিজ, এবং তারাই হচ্ছে ওই সিন্ডিকেটের মূল শক্তি, তারাই সবকিছু নীতি নির্ধারণের সবকিছু সিদ্ধান্ত তারাই নেয়। এবং আমরা হালকা করতেছি যে আমাদের চোখের সামনে যারা দেখতেছি বন্ধু তারা বলতেছি বন্ধু, যারা দেখতেছি শত্রু তারা বলতেছি শত্রু, এবং আমাদের তো কিছু আবেগতাড়িত জাতি, আর আমাদের তো কিছু বলারও নেই। এটা যারা এটা চালায় তারা কিন্তু আমাদের মতো চিন্তা করতেছে না, কিন্তু কোনো না কোনো একটা আপনি দেখেন প্রত্যেকটা বড় বড় দেশের গোপন অথবা ওপেন বাংকার তৈরি হচ্ছে, একটা বাংকারের কথা তো অনেক বাংকার তৈরি হচ্ছে। কেন রে ভাই? তার মানে কি তারা বাংকারে থাকবে আর আমাদের মেরে ফেলবে এরকম কিছু? হ্যাঁ, যে বলবে যে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়েছে। আসলে ব্যাপারটা হলো গিয়ে যে পলাশ ভাই আপনিও মারেন, আমি একটা মারি, সাদিব আপনিও একটা মারেন, হ্যাঁ মাইরা আমরা বাংকারে ঢুকে বসে থাকি, আমরা বলবো আমাদের মধ্যে যুদ্ধ বাড়ছে। যুদ্ধ বাঁধলে তো আর অন্য থার্ড মানে চতুর্থ পক্ষের কিছু করার নাই, সে তো বলবে না ওরে শত্রু মনে করে তাই ওরে মারছে। তা আমরা 3 জন মিলে ঠিক করলাম যে আমরা মারছি, মাইরা বাংকারে ঢুকে যাবো, বাকি সব ভিতরে কে জানে, কে জানে বাংকারটা করছে কারা, কোন কোন দেশ করছে? অনেক দেশ করছে, অনেক দেশ, অনেক দেশ, অনেক দেশে, হ্যাঁ, আপনি আপনি রাশিয়া বলেন, ইউএসএ তো প্রচুর করছে, ইউরোপের অনেকগুলো দেশ করছে, চীন করছে, প্রচুর বাংকারের খবর আসতেছে। বলুন তো এটার কোনো আপনি যদি প্রমাণ চান যে এই যে ওই বাংকার করতেছে, ব্যাপারটা ওরকম না, কিন্তু বের হয়, তথ্য বের হয়, ছবি বের হয়, ভিডিও বের হয়, গল্পটা এখানে। কিন্তু আমার মাথায় ঘুরতেছে, বুঝছেন ভাই, আমার মাথায় ঘুরতেছে কিন্তু ওই কোনটা হরমুজ না, ওই যে সেই একটা গোষ্ঠী, প্রচন্ড ক্ষমতাবান একটা গোষ্ঠী, এরা পুরোটা আপনি দেখেন। করোনা আসছে 2019 সালে, ঠিক আছে, মুভি বের হয়েছে করোনার উপরে 2011 সালে, আগে থেকে জানতো যে করোনা বের হয়েছে 2019 সালে। 2016 সালে কোন একটা সিম্পোজিয়ামের একটা ছবি লিক হয়েছিল, বিল গেটস বক্তৃতা করতেছে, পেছনে মনিটরে যে ছবিটা ওটা করোনা ভাইরাসের ছবি, এই ছবিও লিক হয়েছে, এটা হচ্ছে 2016 সালে। তো মানে মানে এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা নেচার থেকে না, এটা প্ল্যান থেকে? না না, নেচার থেকে হওয়ার কোনো কারণ নাই, কারণ নেচার থেকে তারা না, আমি যাদের কথা বলতেছি আমার কাছে বারবারই মনে হচ্ছে তারা একটা মানে অনেকগুলো হোল তৈরি করতেছে। আমি আপনি যেটার মধ্যে পড়ি, করোনা একটা হোল, বিশ্বব্যাপী টানা যুদ্ধ একটা অপশন, ঠিক আছে, এমনিতেই একটা ধোঁয়া তোলা হয়েছে যে বরফ বলতেছে প্রচুর সেই এনশিয়েন্ট পিরিয়ডের যে জীবাণুগুলো সেগুলো আবার ব্যাক করবে। কাজে এখন যদি যে কোনো কিছু ছাইরা দিয়ে বলা হয় যে ওই জীবাণু ব্যাক করছে, আপনি প্রমাণ করতে পারবেন না এটা কোন জীবাণু, আপনি তো প্রমাণ করতে পারবেন না।
মানে মানুষের স্বস্তির আর জায়গা নেই, স্বস্তির জায়গা সারা নেই। পৃথিবীতেই আর স্বস্তির জায়গা নেই। স্বস্তির জায়গা নাই, এবং সবচেয়ে বড় কথা, যায় দিন ভালো আসে দিন খারাপ। এই সামনের সময়টা আসলেই সম্পূর্ণভাবে কোনো, আপনি দেখবেন হয়তো হয়তো সবাই মিলে এক ধরনের যুদ্ধ, কিন্তু বেসিক্যালি যুদ্ধটা হবে একেবারে নিজের যুদ্ধ, নিজের বেঁচে থাকার যুদ্ধ, নিজের পরিবারের বেঁচে থাকার যুদ্ধ। আর সেই সেই যুদ্ধে আমি আপনার ভূমিকা কি, আমরা কি করতে পারি কি এই ছোট্ট একটা দেশের মানুষ? আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি আমরা তো সেটাও করি না। আমাদের দরকার হচ্ছে আমাদের ব্যক্তি পর্যায়ে বা সর্বোচ্চ পারিবারিক পর্যায়ে মিনিমাম কিছু সাপোর্ট দরকার। ওগুলো নিয়ে আমরা ভাবি না, আমরা নানা রকমের বিলাসিতা থাকি, নানা রকমের। ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে রিলেভেন্ট, হয়তো সরাসরি রিলেভেন্ট না। যেমন যখন দ্রব্যমূল্য এরকম ভয়ঙ্কর অবস্থা যাবে, কারণ গ্লোবালি তো আজকে এই যুদ্ধ কালকে এই যুদ্ধ এরকম লাগতেই থাকবে। এবং বাজারের অবস্থা খুব আনস্টেবল হবে। আমরা কিন্তু ওই শহরবাসীরা সবাই তো সুপার শপ বা বাজার থেকে কিনে খাই। কেউ কিন্তু নিজের পরিবারের কয়টা, 3টা 4টা 4জন মানুষই তো। এদের জন্য কিন্তু ব্যালকনিতে বেডিং সিস্টেম করে ছোট্ট কিছু, আপনি হয়তো মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের প্রয়োজনীয় পণ্য, মানে খাদ্য পণ্য একটু আমরা নিজেরা উৎপাদন করতে পারি। একটু মানে সোর্স তৈরি করা যায় যদি নিজেদের না, মধ্যে। সেটা তো করাই যায়। হ্যাঁ, এইটা কিন্তু ধরেন আপনি বুঝতেছেন করা যায়, আমি মনে করতেছি হয়তো করা যায়, কিন্তু আর দুজনকে বলবেন প্রথমে বলবেন এইগুলোর কোনো টাইম আছে না, এইগুলো কোনো ব্যাপার। কিন্তু আপনি যত কোনো কারণে বাধ্য হন, কথার কথা আপনি, কারণ মানুষ যে পরিমাণ মানুষ আমাদের দেশে এখন বাড়তেছে, কত কোটি তার কোনো নথিপত্তি নাই। কিন্তু তো সেক্ষেত্রে কিন্তু একটা সময় এই চালের উপর, উৎপাদিত চালের উপরে কিন্তু বড় ধরনের চাপ পড়বে। তো এই চালের দাম যে এখানে বসে থাকবে তা কিন্তু না। এরপর যদি আপনার মাসের বাজারের টাকা দিয়ে শুধু চাল কিনা খাইতে হয়, তখন আপনার কিন্তু সাথে আরো জিনিসপত্র লাগবে, আপনি তখন কিন্তু অ্যাভেলেবল পাবেন না। ওই গ্রামে চলে যাই না, আর গ্রামে গিয়ে যে আপনি খুব বেশি স্বস্তি পাবেন তা কিন্তু না। গ্রামে চাষবাস করে, ধান চাল করে, গ্রামে যদি এত শাকসবজি করি, গ্রামে মাছ যদি এত করি, স্বস্তি হতো, তাহলে ঢাকা শহরে এই লাখ লাখ ব্যাটারি রিক্সা বের হতো না। হ্যাঁ, গ্রামে স্বস্তি নাই ভাই। আপনি মনে করেন যে হয়তো ওখানে কম্পারেটিভলি হয়তো কিছুটা অন্য অ্যাঙ্গেলে স্বস্তি নাই। মিনিমাম পরিকল্পনা যেতে হবে, ছোট স্পেস নিয়ে ভাবতে হবে, ছোট্ট অ্যাক্সেসরিজ, ছোট্ট উপাদান, হ্যাঁ, এগুলো নিয়ে ভাবতে হবে। আমি বড় আকারে চিন্তা করতে গেলে এখন ধরা না না, বড় না, নিজের জন্য। কারণ আমরা এইটা বুঝতে পারতেছি, ওই যে বারবারই ওইটা বলে যে কোন এক অদৃশ্য শক্তি, হ্যাঁ, এমন ভাবে আপনারে সারাউন্ডেড করে রাখছে, আপনার বড় আকারে কোনো কিছু করার সুযোগ নেই আনটিল অর আনলেস আপনি ওদের না, সাথে বড় হারে করলে তো আর ওই জোয়ারে ঢুকে পড়তে পারেন। এখন ওই জোয়ারে ঢোকার যে তরিকা, তাল তরিকা, ওইটা তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। নিজের জন্য, নিজেদের জন্য। তাহলে উপায় কি? তাহলে মানে ওই যে বললাম, একেবারে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে নিজের মিনিমাম শেল্টার তৈরি করা, এটা নিজের হচ্ছে সুরক্ষা আপাতত। তৈরি করা। একদম হ্যাঁ, মানুষের কিন্তু সামনে সময় আসতেছে, এটা যে শুধু দেশীয় ব্যাপার বলতেছি সেটা না, গ্লোবালি মানুষের জমা ভেঙে খেতে হবে। দেখেন, জমা ভেঙে খেতে হবে। জমা নাই তো, জমা ভেঙেই খেতে হবে। মানে জমা না মানুষ- থাকলে কি হবে? মানুষের এটা পারবে না, জমাদার নাই তার কি? আমার তো এই আলোচনাগুলো হচ্ছে কারণ মানুষের জমাটাই না। নাই, আসলেই নাই, অলরেডি এফেক্ট করা শুরু করছে। সামনে আরো খারাপ অবস্থা। এবং খুব দুঃখজনক, আর আমাদের হতাশার একটাই সবচেয়ে বড় জায়গা কি জানেন, আমরা তো একেবারে সকল সারফেস লেভেলের রাজনীতি, মনে করেন নৌকা ধানের শেষ দাঁড়িপাল্লা, বা বড় জোর যদি নতুন এনসিপি ধরি, এরকম 4-5টা দলের রাজনীতি, আমাদের জাতীয় জীবন আলোচনাটা কিছু নেই। আপনি চিন্তা করে দেখেন তো, এই ডিপ স্টেট বলেন, ওই যে অদৃশ্য শক্তি বলেন, সিন্ডিকেট বলেন, সারা পৃথিবীতে এই যে ঝামেলাগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন, কে কি নাটছে, এত মাথা ব্যথা নাই। ডিরেক্ট হচ্ছে গিয়া হ্যাঁ, যে ক্ষমতা, কে বসছে ও বসছে, বিরোধী ও ভালো তো এ ভালো না, খুব সারফেস লেভেলের। বিষয় হচ্ছে ওগুলো দিয়ে কিন্তু আমরা সমাধান হবে। পলিটিক্যাল ফিলোসফি বা রাষ্ট্রের দর্শন বা রাষ্ট্রের চিন্তা, মানুষকে রাষ্ট্র বাঁচাবে না। গভীর চিন্তা নাই আমাদের। হ্যাঁ, রাষ্ট্র কখনোই ধারণা ধারণা তো মানে এটা তো আপনি ধরেন আপনি আজকে একটা বড় ধরনের ঝামেলায় পড়েন, ছোট্ট একটা ঝামেলায় পড়েন, আপনাদের রাষ্ট্র বাদে দিলে তাহলে তো রাষ্ট্র কতটা সাপোর্ট দিবে আমাকে ব্যক্তিগত হ্যাঁ, পথে আমাদের আর যদি সুরক্ষার সাপোর্ট level- নাই দেয়, তাহলে এই রাষ্ট্র লইয়া আমরা কি করিব? একদম না, আরেকটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা কি করতে পারি, রাষ্ট্র হ্যাঁ, নিয়ে কি অবশ্যই। করবো সেটা তো আমরা জানি। তা তো অবশ্যই। আমরা পার্সোনালি আমরা কি ব্যক্তিকে করতে পারি? ব্যক্তির মতো করে ভাবতে হবে তার সুরক্ষায়। আমাদের সুরক্ষার লেভেলটা কি হতে পারে, উপায় কি হতে পারে, পদ্ধতি কি হতে পারে, কৌশল কি হতে পারে, সেটা নিয়ে আমরা ওকে।